the right-wing BJP government of India announced several measures that could eventually strip millions of Muslims and others of their citizenships. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। তোমার কথা এখন আর কেউ শুনতে চায় না, বরং তোমাকে ভুলে যেতে চায়। জানি না কতজন তোমার কথা শুনবে, তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি মানুষের মনের মধ্যে তোমাকে বাঁচিয়ে রাখতে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস করতে করতে পাক্কা 2 বছর 4 মাস বা 1000 দিন জেলের কালকুঠরিতে বন্দি। হ্যাঁ, এখন তো আমরা অতীতকে খুব সহজেই, খুব তাড়াতাড়িই ভুলতে পারি। ভুল করেও এই ভোলার ব্যামো থেকে নিস্তার পাই না। আমি দিল্লির উমর খালিদের কথা বলছি। 36 বছরের নওজওয়ান খালিদের 2 বছরের বেশি উমর জেলের কালো কুঠরিতে কাটিয়ে দিল। বেশ ভালোই তো কাটছিল। দিল্লির ব্যস্ত রাস্তার পাশ দিয়ে সন্তর্পণে হেঁটে যাওয়া, পড়ন্ত বিকেলে কোনো ক্যাফেতে বসে কফি খাওয়া, দিল্লির বাগিচায় সময় কাটানো, বন্ধুদের মধ্যে আশার আগুন জ্বালিয়ে দেওয়া। পিএইচডি করা একজন ছাত্র আমার আপনার মতো তো আর ভাবেনি। ক্ষয়ধারা সমাজের জাগরণে সংবিধানের অপব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠেছিল তার কণ্ঠ। সিএ, এনআরসির বিরুদ্ধে জনগণের সামনে তার বার্তা তুলে ধরেছিল। এমনকি দর্শকের আসনে তার মাও বসেছিল। তার মায়ের তো মনে হয়নি দেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে তার ছেলের বক্তব্য। নেতা মন্ত্রীদের অবশ্য মনে হতেই পারে, হয়তো তাদের মনের মধ্যে অন্য কোনো ভয় বা কারণ ছিল। এমনকি দুজন তাকে হত্যার চেষ্টা। তাদের বিরুদ্ধে উনি কেস করেন, তবে তারা বেকসুর ছাড়া পেয়ে গেল। উল্টে তার বিরুদ্ধে চলা মামলার কোনো ট্রায়াল হলো না, তার জামিন হলো না। উনি যে অপরাধী তা প্রমাণ না হওয়া সত্ত্বেও তাকে জেলের মধ্যে 1000 দিন বন্দি করে রাখা হলো, আর এখনো ছাড়া পায়নি। কপিল সিবালের মতো দুধে অ্যাডভোকেটও তার পক্ষে কোনো রায় এনে দিতে পারলেন না। এটা কি একটা বিশেষ সম্প্রদায়কে বিশেষভাবে সতর্ক করার কৌশল, যে দেখো বেশি বাড়াবাড়ি করলে অবস্থা এমনই হবে? এদিকে আবার এত প্রতিবাদ, প্রচার, ধর্ণা, কেস সত্ত্বেও দেশ জুড়ে সিএ চালু হয়ে গেল। যদিও এখনো বলা হচ্ছে এই আইনে ये सरकार जो है हम मुसलमानों को अलग क्यों कर रही है। ये सीएए में उन्होंने कहा कि हम सबको नागरिकता दे देंगे, सिर्फ मुसलमानों को नागरिकता नहीं देंगे, इसलिए क्योंकि ये कोई मामूली बात नहीं है। हमारे बच्चे जो जेलों में डाले गए हैं वो किसी क्राइम की वजह से नहीं है। ये तो उनकी ऐसी लड़ाई है जो आगे आने वाली नस्लों के लिए लड़ी जा रही है। लेकिन अब जुडिशरी में भी जिस तरह के फैसले हो रहे हैं, खुद सुप्रीम कोर्ट के अभी जो लगातार कई फैसले आए हैं, वो फैसलों से समाज में निराशा पैदा हो रही है। केस जो है वो तो पूरा का पूरा झूठ पर बेस्ड है। उनके ऊपर जो चार्जेस लगाए गए वो बेसलेस हैं। तो हमें ये उम्मीद है कि भाई जुडिशरी कितनी नाइंसाफ़ी करेगी, बिलाखिर समझ में आएगा ना कि भाई इनके खिलाफ है क्या सबूत। लेकिन अब केस हाई कोर्ट में है, तो हमें पूरी उम्मीद है कि हाई कोर्ट से फैसला हमारे हक में आएगा। एक स्पीच है अमरावती की जो वेलफेयर पार्टी के प्रोग्राम में दी गई थी, उस स्पीच को भी ये साबित नहीं कर सके कि उसमें कोई चीज़ एंटी नेशनल है। এদেশীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার প্রভিশন নেই, কিন্তু ভারতের এক রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যে এই আইন চালু করতে দিতে চায় না। উল্টে উনি বলছেন বিদেশ থেকে আগত মানুষেরা এই আইনের ফলে রিফিউজি হিসাবে গণ্য হবে। কারো কারো ভাগ্যে ডিটেনশন ক্যাম্পও আছে নাকি। কাজে লাগবে যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে
তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। কিন্তু আমার প্রশ্ন এই বিষয়ে নয়। সংবিধানের অবমাননা হলে বা সংবিধানের ফাঁক গলে মানুষকে অত্যাচার করলে বা মানুষকে অত্যাচার করার জন্য আইন তৈরি হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? আর প্রতিবাদ করলে জেলের মধ্যে থাকতে হবে? তার বিরুদ্ধে ইউএপিএ ধারা লাগানো হবে? কই, রাজনৈতিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তো এমন ব্যবস্থা নেওয়া হয় না বা হচ্ছে না। তাহলে কি উমর খালিদ বিশেষ কোনো সম্প্রদায়ের মানুষ বলে তাকে জেলে থাকতে হচ্ছে? উমর খালিদ তোমার সম্প্রদায় তোমার কথা ভুলে গেছে, যদিও তোমার তাতে কোনো যায় আসে না জানি। হয়তো জেলের মধ্যে তোমার সম্প্রদায়ের বঞ্চনার বিরুদ্ধে আবার আওয়াজ তোলার জন্য তুমি নিজেকে নতুন করে প্রস্তুত করছো। তুমি হয়তো দিল্লির গলিপথে এখনো নিজেকে বেড়াতে নিয়ে যাও, কিন্তু বিশ্বাস করো, দিল্লির গলিপথগুলোও তোমাকে না পেয়ে নিজেদেরকে পাল্টে ফেলছে। দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে তোমাকে না পেয়ে অদ্ভুত এলোমেলো সাজ নিয়েছে। হয়তো চিনতে সময় লাগবে, তা লাগুক। তোমার দিল্লির সংকুচিত দিলের মধ্যে সবাই না হলেও কয়েকজন তো আছে। এই তো কয়েকদিন আগে তোমার কয়েকজন বন্ধু রাবিশ কুমার, অরুন্ধতী রায়েরা তোমার জন্য প্রেস কনফারেন্স করলেন। তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ ছাড়া পাবে। তবে ভালো হতো যদি সেই জজ সাহেব থাকতেন যিনি কেবলমাত্র আস্থার উপরে ভিত্তি করে ভারতের ইতিহাসে সব থেকে জটিল রায় দিয়েছিলেন। সেই জজ সাহেব যদি থাকতেন আর তোমার শুনানি শুনে তোমার প্রতি আস্থা রেখে হয়তো তোমাকে ছেড়ে দিতেন। জানি তুমি দেশদ্রোহী, যদিও দেশকে টুকরো করার চেষ্টা করনি কোনোদিন, দেশের বিরুদ্ধে অস্ত্র ধরনি, দেশের সম্পত্তি অন্যদের মতো বিক্রি করনি, দেশের টাকা সুইস ব্যাংকে জমাও করনি, তবুও তুমি দেশদ্রোহী। যদিও কেউ এখনো প্রমাণ করতে পারেনি। তবে কি জানো, ভালো হতো যদি তুমি দল বদল করে ক্ষমতাসীন দলে টুক করে ঢুকে পড়তে, এক পলকেই ফয়সালা হয়ে যেত আর তোমার গলায় ফুলের মালা ঝুলিয়ে জেল থেকে ছাড়া পেতে। কিন্তু কি আর করা যাবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে আমি নিশ্চিত সর্বোচ্চ আদালতে ইনশাল্লাহ শুনানি চলছে, আর ইনশাল্লাহ তুমিই জয়ী হবে। আশা করি আজকের আয়োজন থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।